এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি লিভারপুল। এই জায়গায় কোনো অঘটন হয়নি, জয় পেয়েছে এর আগের ম্যাচে চেলসিও। আজ রাতে ম্যাচ রয়েছে আর্সেনালের। তবে তার আগে ম্যানচেস্টার সিটি তারা নাকি বোরিং ফুটবল খেলেছে সালফোর্ডের এগেইনস্টে। 2-0 গোলে সিটি ম্যাচটা জিতে নিয়েছে। তারপরও সিটির খেলায় সেই ধারটাই আসলে খুঁজে পাননি পেপ গার্দিওলা। যদিও তিনি তার রেগুলার স্টার্টারের 9 জনকে বিশ্রাম দিয়েছিলেন এই ম্যাচটায়। দলের খেলায় খুশি নই একদম আমরা এই ম্যাচে। ওদের ডিফেন্ডিং এর ফাঁকা জায়গায় বের করতে পারেনি, ওদের ডিফেন্স লাইন নিয়ে বলও আসলে সামনের দিকে নিয়ে থ্রু করতে পারেনি ম্যানচেস্টার সিটি। এই জন্যই সব সাদামাটা ও স্লো ছিল, যা মোটেও পছন্দ হয়নি। ম্যাচটা বোরিং বলবো। একমাত্র যে আমাদের ভালো খবর, আমরা পরের রাউন্ডে উঠেছি। এই সালফোর্ডকে ম্যানচেস্টার সিটি গেল বছর 8টা গোল দিয়েছিল সেই সালফোর্ডের এগেইনস্টে, যখন আপনার একটা ওন গোল এবং 80 মিনিটসের পরে যে মার্ক গেইহির প্রথম এই সিজনের গোল ম্যানচেস্টার সিটিতে আসার পর, সেটা যখন আসলে জয়ের কারণ হয়, তখন তো পেপ গার্দিওলার কথাটা মিলিয়ে নিতে হয়। মিলিয়ে নিতে হয়। আর পেপ গার্দিওলা যেহেতু বলেছেন যে বোরিং ফুটবল, আমি বলতে চাই আজ মানে আমারও খুবই বোরিং লেগেছে। এত মেরে খেলা, মানে খেলায় কোনোভাবেই কনসেন্ট্রেশনই বসছিল না, মানে মনোযোগই বসছিল না, বারবার মনোযোগটা উঠে যাচ্ছিল। যাই হোক, সেখানে মার্ক গেহি প্রথম গোলটা পেলেন ম্যান সিটির জার্সিতে। ভালো খবর, ম্যান সিটি এই ম্যাচে মানে যে জিতেই যাবে এটা খুবই খুবই মানে প্রেডিক্ট করা যাচ্ছিল। কারণ আপনার সালফোর্ড হচ্ছে লিগ ডিভিশনের 4 নম্বর লিগ ডিভিশনের কত নম্বর দল? সালফোর্ড এই ক্লাবটাই কিন্তু হচ্ছে আপনার গ্যারি নেভিল এবং ডেভিড বেকহামের ক্লাব। মানে তারা ক্লাবটাকে ওন করেন, সুতরাং তাদের ক্লাবটাকে হারিয়ে দিয়েছে। মানে এক্স ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ক্লাবকে হারিয়ে দিয়েছে বর্তমানের ম্যানচেস্টার সিটি। এইভাবে যদি একটু রশি আপনি বলতে পারেন, সেটা বলতে পারবেন। তবে রায়াত আল নুনি প্রথম দিকে তার যে আসলে লেফট ফ্ল্যাঙ্ক থেকে তার যে একটা সাপ্লাই, সেটা ওন গোলেই হয়ে গেছে, সেইটা কনভার্ট করলো। এরপর আপনার দেখলাম আমরা চেরকি গোলের সুযোগ পেয়েছিলেন, কনভার্ট করতে পারেন নাই। মারমুশের কাছে বেশ ছিল, ফিল ফোডেনও টুকটাক ক্রিয়েট করেছিলেন। বাট এই ম্যাচটা না সিটিকে রেস্ট দিয়েছেন, মানে হল্যান্ডকে রেস্ট দেওয়া হয়েছে। সেমানেও তিনি শুরুর থেকে নামেনি। জন স্টোনস ব্যাক করেছেন সিটির 11-এ, প্রায় 65 মিনিটের মতো তিনি খেলেছেন। এইটা একটা প্লাস পয়েন্ট ম্যানচেস্টার সিটির জন্য। কারণ আপনি যখন দেখবেন এই ম্যানচেস্টার সিটির পক্ষে এখনো প্রিমিয়ার লিগের টাইটেল জয়টা সম্ভব। যখন আর্সেনাল লাস্ট রাউন্ডে তারা পয়েন্ট হারালো, মানে সামনের যে 5টা ম্যাচ রয়েছে, আপনি নেক্সট ম্যাচটাই খেলবেন নিউক্যাসলের সাথে। সুতরাং আপনার ওই প্লেয়ারদের রেস্টিং এর জিনিসটা আসলে দরকার। পেপ গার্দিওলা সেটাই আসলে মিন করেছেন যে প্লেয়ারদের আমি রেস্ট দিয়েছি, জয় পেয়েছি, এইটাই আমার প্লাস পয়েন্ট। কিন্তু এই মানে খেলায় তিনি খুশি নন। তবে লিভারপুল তারা কিন্তু তাদের যে দল, সেই দলের খেলায় খুশি আর্নে স্লট। লিভারপুল হারিয়ে দিয়েছে ব্রাইটনকে। তবে এই ম্যাচে আলো কেড়ে নিয়েছেন 2 জন। একজনের নাম ডমিনিক সবোসলাই, অন্য জনের নাম মোহাম্মদ সালাহ। কাকে নিয়ে প্রশংসাটা করবেন বেশি? মোহাম্মদ সালাহ, অ্যাবসলুটলি। মোহাম্মদ সালাহ অনেক দিন পরে মানে নিজের পুরনো যে স্মৃতিটা, ওইটা একটা মানে ঝলক দেখিয়েছেন আমাদের। মানে এত ভালো পারফর্ম করেছেন গতকালের ম্যাচটা। ব্রাইটন যদিও অনেকগুলো প্লেয়ার রেস্ট দিয়েছে, ব্রাইটন খুব মানে সেকেন্ড স্কোয়াড নিয়েই মোটামুটি খেলতে নেমেছিল। তার মানে 8টা না 9টা প্লেয়ার আপনার রেস্ট দিয়েছিল। যাই হোক, যখন তারা আসলে নামলো, তখন ওই কার্টিস জোন্স প্রথম গোলটা করলেন মিলোস কেরকেজের একটা ক্রস থেকে। এরপর ডমিনিক সবোসলাই, তার গোলের ফুল ক্রেডিটটা আসলে মোহাম্মদ সালাহকেই দিতে হবে। এবং ম্যাচের একেবারে শেষ দিকে 4 জন ব্রাইটন প্লেয়ারকে কাটিয়ে মোহাম্মদ সালাহ একটা পেনাল্টি পেয়ে গেলেন এবং সেখান থেকে মোহাম্মদ সালাহ তিনি গোলটা করলেন। তবে আমার কাছে সবোসলাইকে যেই গোলটা তিনি বানিয়ে দিয়েছেন, সেই গোলটার মানে মোমেন্টটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। মিডফিল্ড থেকে একটা লং বল, তিনি জাস্ট ফার্স্ট আছে, তিনিও কিন্তু বলটা নিয়ে থ্রু করতে পারতেন অ্যাডভান্সে, যে হয়তো আপনার বাইলাইনের কাছাকাছি জায়গায় বা হচ্ছে আপনার পেনাল্টি এরিয়ার আরেকটু সামনে, যে তিনি হচ্ছে গিয়ে তার কোনো টিমমেটকে দিতে পারতেন অথবা নিজেই হচ্ছে খানিকটা কাটিং করে ট্রাই করতে পারেন। তিনি সেটা করেননি। তিনি নোটিস করেছিলেন সবোসলাই মাঝখান দিয়ে রানটা মেক করেছেন, তিনি কিন্তু ওই কাজটাই করেছেন। ফার্স্ট আছেই সবোসলাইকে বল দিলেন এবং সেখান থেকে সবোসলাই হচ্ছে আপনার গোলটা এনে দিল। সবোসলাই যে এত ভালো ফিনিশার, তিনি যে সব করতে পারেন, এইটার একটা প্রমাণ তিনি ম্যাচের পর ম্যাচ দেখাচ্ছেন। তিনি রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন, তিনি সেন্টার মিড পজিশনে খেলতে পারেন, তিনি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। তিনি পেছন থেকে সামনে এগিয়ে এসে ওরকম পাস পেলে গোলও দিতে পারেন। খুব ভালো একটা ফিনিশ তার কাছ থেকে আমরা দেখলাম। মোহাম্মদ সালাহর 1 টাচ অ্যাসিস্ট খুবই ভালো। মোহাম্মদ সালাহর সবচেয়ে পজিটিভ জিনিসটা যেটা, অ্যানফিল্ড থেকে ম্যাচ শেষে যখন মোহাম্মদ সালাহ হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন, তখন পুরো অ্যানফিল্ড সমর্থকরা করতালি দিয়ে মোহাম্মদ সালাহর নামে চিৎকার করে তাকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি যে একটা তার বিগত অনেকগুলো সিজনের ধারাবাহিক যে পারফরমেন্সের ঝলক তিনি অ্যানফিল্ডের সমর্থকদের ম্যাচের পর ম্যাচ, সিজনের পর সিজনের উপহার দিয়েছেন। তার যে মাঝখানে একটা খুব দূরত্ব তৈরি হয়েছিল অ্যানফিল্ডের সমর্থকদের সঙ্গে, সেটাও ফিরেছে এই ম্যাচ দিয়ে। মোহাম্মদ সালাহ
গেল মৌসুম থেকে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 15 ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। মানে গতকালকের ম্যাচটাই যদি আমরা ধরি, তিনি হচ্ছে একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন। এরপর তার সাথে আসলে যে ক্লোজ কন্টেন্ডার সেটা হচ্ছে বুকায়ো সাকা এবং এর্লিং হল্যান্ড, তারা করেছে আপনার হচ্ছে 6টা, মানে 6টা ম্যাচ তারা খেলেছে যেই ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট তাদের ছিল। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, মিড ডিসেম্বর থেকে ব্রুনো ফার্নান্দেজের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রিমিয়ার লিগে 4টা অ্যাসিস্ট মোহাম্মদ সালার কিন্তু আসলে ছিল। এইটা এফএ কাপের ম্যাচ, কিন্তু তারপরও আসলে ইংলিশ কম্পিটিশনে এই ধরনের রেকর্ডগুলো মোহাম্মদ সালাহ করে আসছেন। লিভারপুলের শেষ 6 ম্যাচে আপনি সালার 6টা গোলস প্লাস অ্যাসিস্ট আপনি খুঁজে পাচ্ছেন। সুতরাং আর্নে স্লট তিনি সালাকে প্রেস করছেন দারুণভাবে। আর্নে স্লটের মতে এই সালাহ একটা সময় হচ্ছে গিয়ে আপনার ডিফেন্ডিংয়ে এই সালার কাছ থেকে আপনি খুব একটা হেল্প পেতেন না। স্কোর শিটে সালার নাম দেখা, সাথে অ্যাসিস্টও করেছে, এটা ভালো লাগার। সালাহ গোল করবেন এটাই স্বাভাবিক, কিন্তু ও যেভাবে ডিফেন্সিভলি দলকে সাহায্য করেছে এটা খুবই পজিটিভ একটা সাইন। এখন দেখা যাক লিভারপুল ম্যানচেস্টার সিটির এগেইনস্টে হারের পর তাদের 2টা ম্যাচ আসলে ভালো গেল। এফএ কাপের এই ম্যাচটাও তারা আসলে জিতলো, ব্রাইটনের এগেইনস্টে তারা জিতলো, মাঝখানে হচ্ছে প্রিমিয়ার লিগের মিডউইক ম্যাচেও হচ্ছে তারা জয় পেয়েছে। মানে লিভারপুলের টপ 4-এ থাকার রেসটা তাদেরকে চালু রাখতে হবে এবং মোহাম্মদ সালাহর এই ফর্মটাও আসলে ধরে রাখতে হবে। আর লিভারপুল জানে যে তাদের এই সিজনে যদি একটা শিরোপা পাওয়ার খুব একটা ভালো সুযোগ থাকে, সেটা হচ্ছে এই এফএ কাপে। তারা এফএ কাপের যে স্কোয়াডটা আমি দেখলাম, কোডি গাকপোকে স্টার্ট করালাম, যদিও এই থেকে বেঞ্চে ছিলেন, কিন্তু মনে হচ্ছিল যে ব্রাইটনের সঙ্গে এই ম্যাচটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না আর্নে স্লট। কারণ তিনি জানেন বাকি কম্পিটিশনগুলো অনেক টাফ হবে। টপ 4-এর ফাইটে হয়তো লিভারপুল বেঁচে যাবে শেষমেশ, কিন্তু প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এইসব হিসেবে তো লিভারপুল নেই। লিভারপুলের কাছে একটা সম্ভাব্য সুযোগ আছে এই এফএ কাপটা জেতা। তার জন্য তার এই ম্যাচটায় যতগুলো মেইন ম্যান আছেন, ফ্লোরিয়ান ভার্টসকেও দেখা গেল, ওদিকে মোহাম্মদ সালাহ তো ভালো পারফর্ম করলেনই, এমনকি ডমিনিক সবজলাইকে তিনি রাইট ব্যাক পজিশনেই খেলালেন। মাঝখানে একজন রাইট ব্যাক না উনি খেলালেন মাঝখান থেকে ইউথ টিম থেকে নিয়ে এসে, তাকেও কিন্তু তিনি এই ম্যাচটায় খেলাননি। তিনি জানেন যে ওই পজিশনটাতে বা যে কোনো পজিশনে আপনি যদি ডমিনিক সবজলাইকে খেলিয়ে দেন, তার দলের জেতার সুযোগ 20-30% বেড়ে যায়। তো ওই সুযোগটাই তিনি নিয়েছেন, ডমিনিক সবজলাইকে তিনি খেলিয়েছেন। সবজলাই অ্যাজ এ পারফর্মার, ম্যাচ বাই ম্যাচ পারফর্মার উনি পারফর্ম করেই দিয়েছেন। এখন লিভারপুলের নেক্সট টার্গেটটা হওয়া উচিত টপ 4-এ ফিনিশ করা, আর এফএ কাপটা টার্গেট করে ওইভাবে প্ল্যানিং। মোহাম্মদ সালাহ তো আসলে বলে ফেলেছেন এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হচ্ছেন ডমিনিক সবজলাই। আর এফএ কাপে কিন্তু আজকে রাতেও ম্যাচ রয়েছে। আর্সেনাল তারা মাঠে নামছে উইগানের এগেইনস্টে রাত 10:30টায় এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটা হতে যাচ্ছে এই এফএ কাপ দিয়েই, অর্থাৎ তাও সেটা হচ্ছে 19-20 মৌসুমে মিকেল আর্তেতা এসেই এফএ কাপের শিরোপাটা তিনি জিতেছিলেন। এরপর 4টা এফএ কাপ গেছে। আর্সেনাল 4th রাউন্ড থেকে কখনো 5th রাউন্ডে উঠতে পারে নাই। এইবার পারবে কিনা? আর্সেনাল এই ম্যাচটা যখন আসলে খেলতে নামবে তখন তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে ওই লাস্ট রাউন্ডে পয়েন্ট হারানোর সেই জিনিসটা বেশ ভালোভাবেই আপনার কাজ করবে। প্রিমিয়ার লিগে শেষ 5 ম্যাচে আর্সেনাল 3 ম্যাচে পয়েন্ট হারিয়েছে। আর্সেনাল তো পয়েন্ট হারিয়েছে, আর ওই লাস্ট ম্যাচটার ব্রেন্টফোর্ডের সঙ্গে ম্যাচের একটা মুহূর্তে তো মনে হচ্ছিল আর্সেনাল হেরেই যাবে। একের পর এক লং থ্রো ওই কায়োডের কাছ থেকে আসছে। লং থ্রোগুলো এত ভালো, এত ইলিউসিভ, মানে আপনার ডিফেন্ডাররা বোকা হয়ে যাচ্ছেন। আপনার যতবার আর্সেনাল সেট পিস নিয়েছে, অপোনেন্ট তো ভয়ে কাঁপছে এই সিজনে, কিন্তু যতবার ব্রেন্টফোর্ড ওই ম্যাচে লং থ্রো পেয়েছে, মানে থ্রো ইন পেয়েছে, ততবার আর্সেনালের প্লেয়াররা ভয়ে কাঁপছে ওই ডি বক্সের মাঝে। একের পর এক লং থ্রো আসছে, আর্সেনালের প্লেয়াররা ভাবছে এই হয়তো গোল খেয়ে গেলাম। এমনকি দাভিদ রায়া যখন ওই গোলকিপিংই পজিশনটায় তিনি যখন দাঁড়াচ্ছেন, ব্রেন্টফোর্ডের সব প্লেয়াররা তাকে চারপাশ দিয়ে ঘিরে ধরছে। একেবারে ওই যেই প্রেশারটা আর্সেনাল অপোনেন্টের সঙ্গে করে, ঠিক ওই প্রেশারটা ব্রেন্টফোর্ডের প্লেয়াররা তার সঙ্গে করেছে। তিনি এক পর্যায়ে রেফারির কাছে আবেদনও জানিয়েছেন যে আমাকে তো জায়গায় দেওয়া হচ্ছে না, আমি কই দাঁড়াবো, বলটা আমি ধরবো কিভাবে। তো আর্সেনাল যে ডার্ক আর্টসের একটা প্রয়োগ করেছে পুরো প্রিমিয়ার লিগে এই সিজনে, ওইটার একটা প্রতিদান তারা পেয়েছেন। আমার একটা প্রেডিকশন আছে, আর্সেনাল পরের ম্যাচটা প্রিমিয়ার লিগে খেলবে। আমি জানি না এফএ কাপে উইগান অ্যাথলেটিক কেমন দল, খুব বেশি খোঁজখবর রাখা হয় না, কিন্তু আর্সেনাল এই ম্যাচটা জিতবে এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। আর্সেনাল জিতবে হয়তো আমার প্রেডিকশন। কিন্তু যাই হোক, পরের ম্যাচটা যেহেতু টটেনহামের মাঠে, আর্সেনাল ওই ম্যাচটা পয়েন্ট ড্রপ করবে এবং প্রিমিয়ার লিগের রেস থেকে ছিটকে যাবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। কারণ আর্সেনাল ব্রেন্টফোর্ডের সঙ্গে যেই ম্যাচটা খেলেছে, ওই ভয়টা তাদের ভেতরে ঢুকে গেছে। আর টটেনহামের হচ্ছে নতুন কোচ আসছেন ইগোর তুদোরের সম্পর্কে জার্নালিস্টরা বরাবরই খুব প্রশংসার বাক্য ছুড়ে দেন। তিনি যেখানেই গেছেন জার্নালিস্ট তাকে খুবই পছন্দ করেন, এমনকি তার প্লেয়াররাও খুব বেশি ভালো রেজাল্ট লাস্ট টিমটাতে ইউভেন্টাসের হয়ে তিনি না আনলেও ইউভেন্টাসের প্লেয়াররাও তাকে খুব ভালোবাসেন। আর
এমন প্যাটার্ন একটা দেখা যায় প্রিমিয়ার লিগে, যখনই কোনো কোচ স্যাক হয় কোনো দল থেকে, তারপর থেকে যখন নতুন কোচ আসেন তখন ওই নতুন কোচের আন্ডারে তারা একেবারে প্রথম ম্যাচটায় জ্বলে ওঠে। তো ওই একটা ভয় হয়তো আর্সেনালের করা উচিত, আর্সেনালের ফ্যানদেরও করা উচিত। তবে আজকের ম্যাচটায় যদি আপনার আর্সেনাল একটা বিগ উইন তারা আসলে অ্যাচিভ করতে পারে, তখন টটেনহ্যামের এগেইনস্টে যখন তারা মাঠে নামবে, ওই আপনার ঘুরে ফিরে লাস্ট ম্যাচের স্মৃতিটা তারা ভুলে যাবে, প্রিমিয়ার লিগে যে পয়েন্ট ড্রপ হলো। এবং আজকের ম্যাচটায় মিকেল আর্তেতার প্লেয়ারদের রেস্টিং বা রোটেট করার, কাকে কোন জায়গায় আসলে তিনি রোটেট করান সেইটাও দেখতে হবে। হয়তো আমরা বুকায়ো সাকাকে দেখবো টটেনহ্যামের এগেইনস্টে ম্যাচের আগে, তিনি হচ্ছে চাইবেন একটু বেশি গেম টাইম নিয়ে তিনি নিজেকে ফ্লারিশ করতে। হয়তো বা আপনার মিডফিল্ডে আমরা দেখবো কয়েকজনকে আসলে রেস্ট দিয়ে নরগার্ডকে হয়তো সুযোগ দেওয়া হবে, এটাও দরকার, কারণ সামনে তো আপনার টাইট স্কেডিউল আসলে আর্সেনালের রয়েছে। এবং প্রিমিয়ার লিগের এখন যে কম্পিটিশন, আপনি ওই জায়গায় কোনো প্লেয়ারকে আপনি হারাতে চাইবেন না, তার আগে ওই প্রপার প্রিকশনটা আসলে মিকেল আর্তেতা এই ম্যাচে নিতে হবে। হয়তো আপনার গ্যাব্রিয়েল মাগালাস, উইলিয়াম সালিবা দুইজনের রেস্টিং আমরা দেখবো, বাকি যারা রয়েছেন তাদেরকে দিয়ে এই ম্যাচটা অন্তত পার করে তিনি চাইবেন তার মূল ফোকাসটা প্রিমিয়ার লিগের দিকে আসলে রাখার। এই ম্যাচে আমারও যেটা প্রেডিকশন, আর্সেনাল তারাই আসলে জিততে যাচ্ছে। আপনারাও জানিয়ে রাখতে পারেন আর্সেনালকে নিয়ে সিজন শেষের প্রেডিকশনটা একটু আর্লি। তৌসিফ যেমন বলেই দিয়েছে আর্সেনাল নেক্সট ম্যাচ টটেনহ্যামের সাথে পয়েন্ট হারাবে, ম্যানচেস্টার সিটি অন্য দিকটায় জিতবে এবং প্রিমিয়ার লিগে আরো একবার আর্সেনাল মকডাল থেকে প্রেডিকশন আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের কাছে আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.